এবার হচ্ছে বাংলাদেশ আক্রমণ, সেটা শুধু সময়ের অপেক্ষা। আজকে আমি যেটা বলছি সেটা হচ্ছে আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে আমার বহুদিনের আলাপ। গতকালকে আমি বিক্রমকে ফোন করেছিলাম, বিক্রমকে ফোন করে বলেছিলাম, দেখুন আপনি যেটা পারবেন, যেটা আমি বলতে পারবো সেটা আপনি বলবেন, যেটা বলতে পারবো না সেটা আপনি বলে দেবেন, সেটা আমি বলবো না। কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে এই শেখ হাসিনার বৈঠক পুতিনের সঙ্গে, এইটার নির্যাসটা কি। তিনি আমায় যা যা বলেছেন অফিসিয়ালি আমি আপনার ভারতবর্ষের পক্ষ থেকে এটা জানাচ্ছি, অফিসিয়ালি, যেটা যদি এদিক ওদিক হয় তাহলে ভারতবর্ষের যারা মন্ত্রী আছেন, যারা আমলা আছেন, বিশেষ করে যার নাম করে আমি বলছি বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, তিনি আমার গলা টিপে ধরবেন, কারণ আমার ভিডিও সর্বত্র দেখা হয় এবং মনিটর করা হয়। এখন ব্যাপার হচ্ছে, এবার কতগুলো মানে এই বৈঠকের আগে প্রিভিয়াসলি কি কি হয়েছে আপনারা শুনুন একে একে, আমি আপনাদের বলে যাচ্ছি প্রিভিয়াসলি কি কি হয়েছে। নভেম্বর মাসে 3 নভেম্বর থেকে 7 নভেম্বর কয়েকজন রাশিয়ার মস্কোতে ভিজিট করেন। তাদের মধ্যে কি আছেন জানেন? তাদের মধ্যে আছেন পুতুল, সাইমা ওয়াজেদ পুতুল, মোহাম্মদ আরাফত তার সঙ্গে গেছিলেন, আর গেছিলেন 3 জন ইন্ডিয়ান ডিপ্লোম্যাট, আর একজন সাংবাদিক গেছিলেন, তার নাম হচ্ছে তপন আনন্দ। এনারা মস্কোতে গিয়ে পুতুল এবং এই টিমটা পুতিনের বিদেশ সচিবের সঙ্গে কথা বলেন এবং পুরো ব্যাপারটাকে জেনে আসেন। এইবার পুতিন এসছেন কবে? 4 তারিখে। এবার আসুন 2 তারিখের ঘটনা। 2 ডিসেম্বর সাইমা ওয়াজেদ পুতুল, ডিফেন্স সেক্রেটারি, আমাদের ডিফেন্স সেক্রেটারি, এবং আমাদের ডিফেন্স মিনিস্টার ডক্টর জয়শঙ্কর, এই 3 জন গিয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। এই জন্য দেখা করতে, তাকে ব্রিফ করতে যে পুতুল যেটা ওখান থেকে শুনে এসছে, আর জয়শঙ্করজি যেটা জানেন যে কি ব্যাপারে কথা হতে পারে, কারণ আমাদের ব্যাকডোর চ্যানেলে অনেক কথাই হয়, এগুলো আমরা জানি, মানে জয়শঙ্করজির কথা বলছি, তারা বলেন এটা আমরা জানি। তারা পুরোটা ব্রিফ করে দেন যে এই ব্যাপারে কথা হতে পারে, আপনি এর মতো মতো করে তৈরি করে রাখুন, যেটা হয় সাধারণতভাবে হয়, মানে যারা রাষ্ট্রনেতা থাকে তাদেরকে আগে থেকে ব্রিফ করে দেওয়া হয় যে এই বলতে হবে, এই ব্যাপারে আলোচনা আছে, মিনিস্ট্রিকে দেওয়া হয়, সেই মিনিস্ট্রির উপরে তিনি কথা বলবেন। এগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো মতো জানেন, ফলে তার পক্ষে অসুবিধাজনক কিছু নেই। এখন এই যে আপনাদের কথাটা কি হলো, মেইনলি কথা যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সুরক্ষা এবং অর্থনৈতিক, বাংলাদেশে নিয়োজিত তার রাশিয়ান অর্থনৈতিক সুরক্ষা, বিশেষ করে রূপপুর পরমাণু কেন্দ্র। রূপপুর পরমাণু কেন্দ্রের 90%, যেটা গোলাম মাওলা রনি যেটা আন্দাজ করে বলেছেন, আমি সেটাই বলছি, যেটা আলোচনার মধ্যে এটা ছিল, তাই আমি বলি এই লোকটাকে আপনারা যতই গালাগাল করেন, আমি কিন্তু লোকটাকে ভালোবাসি, লোকটা কিন্তু বিদ্বান, আর যাই হোক লোকটা কিন্তু বুদ্ধিমান এবং বিবেচক মানুষ। যাই হোক, আমি তার খ্যাতি করতে বসিনি, কারণ তাকে আমি চিনি না, তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, কিন্তু আমি উপমা দিচ্ছি, বোঝেন যিনি তিনি কিন্তু বোঝেন, ওই ফালতু ফাঁকা আওয়াজ মারেন না। তো রূপপুর পরমাণু কেন্দ্রের 90% যে কাজটা হয়েছে, বাকি যে 10% কাজটা বাকি আছে, সেই 10% কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাশিয়া তার টাকাটা তুলতে পারছে না। ধরুন একটা ব্যবসায়ী টাকাটা ঢেলেছে, টাকাটা তো তুলবে, তোলার মতো অবস্থায় নেই, আর নতুন করে ওখানে যে করবে, যতক্ষণ না পর্যন্ত ওখান থেকে বিজ্ঞানী আসছে, টেকনিশিয়ান আসছে, ভারত থেকে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এগুলো হবে না। ফলে রূপপুর পরমাণু কেন্দ্র ওটাকে চালু করতে গেলে এবং ওটাকে শেষ করতে গেলে এবং চালু করতে গেলে যে সময়টার দরকার, সেই সময় একটা সুস্থির আইন শৃঙ্খলা, একটা সুস্থির সরকার দরকার। ফলে সুস্থির সরকার গড়ার পক্ষে যা যা দরকার সেটা রাশিয়া নিজে মাঠে থেকে করবে। মাঠে থেকে করবে মানে বুঝে নিন, মাঠে থেকে করবে, এর বেশি আমি কিছু বলবো না। কারণ স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার আমি কিছু বলবো না, এটা আমি কথা দিয়েছি, আমি বলবো না, মাঠে থেকে করবে। এবার তার অর্থ কি হতে পারে আপনারা বুঝে নিন। আচ্ছা, আনঅফিসিয়ালি আমি আপনাদের বলতে পারি, আনঅফিসিয়ালি বলতে পারি, সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজির একটা অংশ, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে
আমাদের যখন পাকিস্তান যখন ভারত যুদ্ধ হয় সেই সময়তে যা করেছিল ভারতীয় সেনাবাহিনী করেছিল এবং ভারতীয় এয়ারফোর্স করেছিল, আমাদের নৌবাহিনীকে কোনো সুযোগ দেওয়া হয়নি। ফলে নৌবাহিনীর পক্ষ থেকে সরকারের কাছে, বিশেষ করে রাজনাথ সিং এর কাছে একটা ক্ষোভ জানানো হয়েছিল যে আপনারা তো আমাদেরকে সুযোগই দিলেন না, আমরা তো করাচি বন্দর ঘিরে আমরা বসে রইলাম, সুযোগই পেলাম না, আপনারা তার আগেই সিজফায়ার ঘোষণা করে দিলেন। তখন রাজনাথজি বলেছিলেন এর পরের বারে শুরু করবেন আপনারা। রাশিয়া কি করছে? রাশিয়া বঙ্গোপসাগরে এন্ট্রি চাইছিল, এন্ট্রিটা এতদিন পায়নি। তার কারণ 1971 সালের পর যে মার্কিন এবং রাশিয়ার সঙ্গে বা ইউএসএসআর সঙ্গে যে চুক্তিটা হয়, সেই চুক্তি অনুযায়ী তারা কেউ বঙ্গোপসাগরে জাহাজ ভেড়াবে না, এই চুক্তিটা ছিল। মাঝে রাশিয়া একটা যুদ্ধ জাহাজ এসেছিল, সেটা সৌহার্দ্য বিনিময় করার জন্য ওই এ করে এসছিল। সেটা মার্কিন জাহাজ ও রণতরী আসে মাঝে মাঝে, এসে মহড়া দেওয়ার নাম করে এখানে ঢোকে। কিন্তু অফিসিয়ালি যখন ভারতবর্ষের সঙ্গে যখন তাদের একটা ডিফেন্স ডিল হলো যে একে অন্যের বেস ব্যবহার করবে, সমুদ্র বন্দর ব্যবহার করবে, সমুদ্র পথ ব্যবহার করবে, তাহলে কি হলো যে ভারতবর্ষের যে সমুদ্র পথ বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরে অবাধ যাতায়াত হয়ে গেল। কার হলো? রাশিয়ার হলো। তা রাশিয়া এখন যেটা করবে, রাশিয়ার নৌবাহিনী দিয়ে পুরো ফ্রিগেট দিয়ে রাশিয়া পুরো চট্টগ্রাম বন্দরটাকে ঘিরে রেখে দেবে। আর ভারতের নৌবাহিনী চলে যাবে কোথায়? যৌথভাবে কাজ করার জন্য ভারতের নৌবাহিনী চলে যাবে সোজা করাচি। এবার করাচি বন্দর ধ্বংস হবে। আগের বারে 7 দিন ধরে চলেছিল, এবারে ধ্বংসস্তূপ পুরো একেবারে জলের নিচে চলে যাবে, আর গড়া যাবে না। এই যে রাশিয়ান সেনাবাহিনী যে নৌবাহিনী যে এই বন্দরে ভিড়বে এবং বন্দর আক্রমণ করবে, সেটা যখন শেখ হাসিনা যখন শোনেন, তখন উনি বলেন যে আপনারা যে এটা করবেন তাহলে পরে আমি দেশ চালাবো কি করে, দেশ চালাবো কি করে আমি? তখন পুতিন বলেন আমরা ধ্বংস করে দিচ্ছি, কিন্তু 1 মাসের মধ্যে আপনাকে কথা দিচ্ছি, 1 থেকে 2 মাসের মধ্যে আমরা পুরোপুরি গড়ে দেবো আমাদের অর্থে, আপনি সেটা নিয়ে চিন্তা করবেন না, আপনি সরকার নিয়ে চিন্তা করুন, বাকিটুকু আমরা বুঝে নেবো। এবার কি করে বুঝবে না বুঝবে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার, আমি ওর মধ্যে যাব না, আমি জানি, কিন্তু এটা আমার বলার এখতিয়ার নেই, আমাকে বলতে বারণ করা হয়েছে। কিন্তু যেগুলো বলতে বলা হয়েছে আমি কিন্তু নাম করে সেগুলোই বললাম যে এই সূত্র আমায় জানিয়েছে। এবার আপনারা কনফার্ম করে নিতে পারেন সেই সূত্র সত্যি জানিয়েছে কিনা, আর তিনি আমায় রিজয়েন্ডার পাঠাচ্ছেন কিনা। আমার ভিডিও প্রকাশ হওয়ার পর ভারত সরকারই খোদ রিজয়েন্ডার পাঠিয়ে দেবে যদি আমি ভুল বলে থাকি, কারণ এখানে ভাষার ব্যবধানটা কোনো ব্যাপার না। সব গুগল ট্রান্সলেটার বসানো আছে, হিন্দিতে আর ইংরেজিতে, সর্বত্র সব কটা মনিটর করা। আপনি একটা ভারতবর্ষের বিরুদ্ধে বাংলাদেশের একটা চ্যানেল ভারতবর্ষের কাশ্মীর নিয়ে একটা কথা বলুন, টেস্ট করার জন্য একটা নতুন চ্যানেল খুলে আপনি কাশ্মীর নিয়ে কথা বলে দেখুন, আপনার চ্যানেল 7 দিনের মধ্যে যদি অফ হয়ে না যায়, ব্ল্যাকআউট যদি না হয়ে যায়, আমার নামে কুত্তা বসে দেবেন। বুঝতে পেরেছেন? কারণ বাংলা ভাষা তারা যদি বোঝে, আমারটাও বুঝবে। যাই হোক, তো আরো এই সমস্ত বিষয়, স্ট্র্যাটেজিক্যাল বিষয় নিয়ে শেখ হাসিনার সঙ্গে পুতিনের অনেক কথাবার্তা হয়েছে। এবারে আপনারা প্রসঙ্গ তুলতে পারেন যে সাইমা ওয়াজেদ পুতুল কেন? আমি কিন্তু দীর্ঘদিন ধরে একটা কথা আপনাদের বলে যাচ্ছি যে ভারতবর্ষ বারবার বলছে আপনি আপনার পরবর্তী প্রজন্মকে রেডি করুন, আপনার পরবর্তী প্রজন্ম যিনি আছেন তাকে রেডি করুন, আপনি কাকে বাঁচবেন সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু রেডি করুন। উনি সাইমা ওয়াজেদ পুতুলকে উনি ডেকে নিয়েছেন। তাই পুতুলকে নিয়ে, পুতুলের মধ্যে কিন্তু আমাদের নর্থ ব্লকে কিন্তু প্রচুর ঘোরাফেরা করে, সাউথ ব্লকে ঘোরাফেরা করে, এটা জানবেন। ওনার কিন্তু অবাধ যাতায়াত, মানে ওনাকে সেই অ্যাক্সেসটা দেওয়া হয়েছে, হাসিনার পরিবর্তে ওনাকে সেই অ্যাক্সেসটা দেওয়া হয়েছে। উনি অবাধে কিন্তু শেখ হাসিনার সঙ্গে দেখা করে, মায়ের সঙ্গে দেখা করেন, আবার চলে আসেন। এবার পুতুলকে নিয়ে গিয়ে রাশিয়াতে উপস্থাপন করা হলো। পুতুলকে এই জয়শঙ্কর নিয়ে গিয়ে পুতুলের সামনে সমস্ত কিছু ডিসকাশনটা হলো, যাতে পুতুল ভবিষ্যতে শেখ হাসিনা যখন ক্ষমতা হস্তান্তর করবেন সে তার মেয়ের হাতে, তাহলে তার মেয়ে যাতে সুচারুরূপে ব্যাপারটা সামলাতে পারে এবং ব্যাকগ্রাউন্ডটা তার যদি জানা থাকে, তাহলে চালাতে সুবিধা হবে বলেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এইটাই হচ্ছে আসল ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে পুতিনের সঙ্গে, পুতিনের বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল, পুতিনের সঙ্গে পুতুলের ডিরেক্টলি কথাবার্তা বলানো, 1 to 1। একটা পরবর্তী রাষ্ট্রপ্রধান যখন পুতুল হবেন, তখন সেই রাষ্ট্রপ্রধানের সঙ্গে আর একটা রাষ্ট্রপ্রধান
ভ্লাদিমির পুতিন তিনি যেন সরাসরি কথা বলতে পারেন, তার জন্য একটা মুখোমুখি সাক্ষাৎ হয়ে রইল। এটাও একটা ক্ষেত্র প্রস্তুত হলো। তো আপনারা যে যারা বলেন না আমার সূত্র বলেনি, আমার সূত্র কনফার্ম করেনি, অমুক করেনি, এবার সূত্রদের বলতে দিন, তাদের বলুন আমার এই ভিডিও কন্ট্যাক্ট করুক, যে হ্যাঁ বিদেশ সচিবকে ফোন করুক, এই কথা আমি বলিনি, বলুক তারা, তাই তো অনেক যোগাযোগ আছে, তারাও তো নাকি সাউথ ব্লক নর্থ ব্লকে সব ঘোরাঘুরি করে আমাকে কন্ট্রাডিক্ট করার জন্য, তারা বলুক, তারা তো বড় বড় পজিশনে আছে। তো আমার নমস্য ব্যক্তি, আমি তাদের সম্পর্কে কোনো কিছু বলবো না। কিন্তু যখন মিথ্যে রটানো হয় না, এই গুজবগুলো আপনারা ভুলে গেছেন। এই যেগুলো আমি বললাম, এই হাসিটাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া, শরবত দিল, বৈঠক, তুলসী গ্যাবারের সঙ্গে দেখা, ভিসা বন্ধ, ট্রান্সশিপমেন্ট বন্ধ, এইগুলো যদি আমি না বলে দিতাম তাহলে আপনারা ভুলে গিয়েছিলেন, আমিও ভুলে গিয়েছিলাম, মনে করে আবার বলতে হচ্ছে। সুতরাং ভিডিও আর বাড়াবো না। শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছে এবং সেই ক্ষেত্রে শেখ হাসিনার সঙ্গে এমন কিছু কথাবার্তা হয়েছে, পুতিন, জয়শঙ্কর এবং শেখ হাসিনা তিনজনের সঙ্গে এমন কিছু সে কথাবার্তা হয়েছে যার ভিত্তিতে, যেটা আমি জানতে পারিনি, আমি যেটা জানতে পারি নাই বলে দিই, জানতে পারিনি, তার ভিত্তিতে গতকালকে জয়শঙ্করজি ওই কথাটা বলেছেন। তিনি যখন মনে করবেন, তিনি পরিস্থিতির শিকার হয়ে এসেছিলেন, তিনি যখন মনে করবেন তখন তিনি যাবেন। এবার কি কথাবার্তা হয়েছে সেটা তো একটা গোপনীয় ব্যাপার, সেটা কেউ ভাঙবে না, আমি তো ভাঙবই না, কারণ আমি প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা সবাই